Centralizing tendency in the Indian Constitution. Now, critics point out that unlike a federal system, the Indian Federation is characterized by mostly unitary features. The reasons cited are, তার মানে বলা হচ্ছে, সমালোচনা করা হয় যে ভারতবর্ষের সংবিধানে অন্যান্য যুক্তরাষ্ট্র ব্যবস্থার মতো নয়, এখানে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেখানে ভীষণ রকমভাবে এককেন্দ্রিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেগুলি বিদ্যমান। কি কি যুক্তি দেওয়া হচ্ছে? The division of power is highly inequitable from the federal point of view. The center has exclusive control over the union list, state over state list, but residuary powers are given to the union, thereby establishing a strong center. অর্থাৎ কোথাও যেন বলা হচ্ছে যে যে ক্ষমতাটা যে ভাগ করা হয়েছে সেটা সমানভাবে ভাগ করা হয়নি। সেন্টার ইউনিয়ন লিস্টের ক্ষমতার ইউনিয়ন লিস্টের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতার অধীনে থাকবে। রাজ্য সরকার আইন তৈরি করতে পারবে রাজ্য তালিকাকে, কিন্তু রেসিডুয়ারি পাওয়ার কিন্তু দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। ফলে কেন্দ্রকে কিন্তু অসম্ভব একটা শক্তিশালী জায়গায় তুলে নেওয়া হয়েছে। The center is also empowered to exercise control over the state list in an indirect manner. হয়তো প্রত্যক্ষভাবে করা সম্ভব নয়, কিন্তু পরোক্ষভাবে চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য তালিকার মধ্যেও কিন্তু তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে, যদিও সেটা প্রত্যক্ষভাবে সম্ভব নয়, পরোক্ষভাবে হতে পারে। The distribution of revenues between the center and the states is such that the states have to depend largely on the assistance of the center. শুধু তাই নয়, যদি আমরা রাজস্ব আয়ের কথা বলি তাহলে দেখবো যে রাজস্বের ক্ষেত্রেও কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যে সেন্টারের আধিপত্য, কেন্দ্রের আধিপত্য রাজ্যগুলির থেকে অনেক বেশি, এবং রাজ্যগুলি মূলত ডিপেন্ডেন্ট, তারা নির্ভরশীল এই কেন্দ্রের ওপর রিগার্ডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। The union government is empowered শুধু যে অর্থনৈতিক দিক থেকে তা কিন্তু নয়। Union government is also empowered to redraw the political map of the country. It can even alter its boundaries. অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে রাজনৈতিক যে ম্যাপটা রয়েছে সেটারও চেঞ্জ করে দিতে পারে, সেটাও কিন্তু পরিবর্তন করতে পারে। বাউন্ডারিজ, যে রাজ্যগুলোর যে বাউন্ডারিগুলো থাকছে সেটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তার মানে সেই ক্ষমতাটাও কিন্তু দেওয়া হয়েছে সংবিধানের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে। The states are very limited, say, even with the process of amendment. অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু যেটা ইনিশিয়েট করতে পারে এটা কেন্দ্রীয় স্তরেই কিন্তু হওয়া সম্ভব। There is no principle of equality so far as representation of states in Rajya Sabha is concerned. This is highly interesting. Rajya Sabha happens to be a house which represents the states. তাহলে আমরা দেখছি সেইখানেও কিন্তু the principle of equality নেই। অর্থাৎ একই তো কেন্দ্র এবং রাজ্য, তাদের উভয়ের মধ্যে এক ধরনের যদি আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে দেখব সেখানে একটা ক্ষমতার বন্টনের মধ্যে সাম্য নেই। উপরন্তু যে কটা রাজ্য রয়েছে তাদের মধ্যেও কিন্তু একই ক্ষমতা যে তারা ভোগ করছে তা নয়। কেন নয়? তার কারণ রাজ্যসভায় যে রিপ্রেজেন্টেশন পাঠানো হবে রাজ্যগুলির মধ্যে থেকে, ইট ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড দ্য সাইজ অফ দ্য স্টেট। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যর আয়তন কিরকম এবং তাদের পপুলেশন কিরকম সেটার উপর ভিত্তি করে কিন্তু নির্ভর করছে যে রাজ্যসভায় কিরকম আদৌ কতজন সদস্য সংখ্যা রাজ্যসভায় যাবে এক একটা রাজ্য থেকে। ফলে সেখানেও কিন্তু আমরা দেখছি না যে রাজ্যগুলোর মধ্যেও এক ধরনের সাম্য যে রয়েছে সেটা কিন্তু নয়। The union may issue directives to the state, failing which may lead to invocation of Article 356. অর্থাৎ কেন্দ্রীয় সরকার শুধু তাই নয়, রাজ্যগুলিকে কিন্তু তাদের নিজস্ব ডিরেকশন দিতে পারে, তাদের বলতে পারে কিছু যে এইগুলো করতে হবে। সেই নির্দিষ্ট ডিরেকশন যদি অমান্য করা হয় তাহলে আমরা জানি প্রতিটি রাজ্যে একজন করে গভর্নর থাকে, রাজ্যপাল থাকেন, তিনি মূলত সেন্ট্রালের নমিনেটেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট ও দি ইউনিয়ন গভর্নমেন্ট। ফলে দেখা যায় যে তার মাধ্যমেই কিন্তু এই ডিরেকশনস গুলো আসে রাজ্যে,
এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সেই ডিরেকশনসগুলো না মানে তাহলে তার একটা রিপোর্টের ভিত্তিতে কনস্টিটিউশনাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি এই শব্দটি প্রয়োগ করলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করতে পারে। এটা কিভাবে দাবি করতে পারে? ভাইড আর্টিকেল 356 এই 356 নম্বর ধারার মধ্যে দিয়ে কিন্তু the governor may invoke a precedence rule in a state. Certain bill may be reserved by the governor of the state for reconsideration of the president. অর্থাৎ কিছু বিল এমনও রয়েছে, যেমন অ্যাকুইজিশন অফ প্রাইভেট প্রপার্টি, এ সংক্রান্ত যদি কোনো বিল হয় তাহলে দেখা যায় যে গভর্নর যদি প্রয়োজন মনে করে সেটাকে রিজার্ভ করে রেখে দেবে। কিসের জন্য? না প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট এটাকে বিচার করবে সেই জন্য এটাকে রিজার্ভ করে রেখে দেওয়া হয়। এবং রিজার্ভ করে রেখে দেওয়া মানেই হচ্ছে বিলটিকে কিন্তু এক প্রকার ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার সমান। অর্থাৎ বিলটি তখন কবে আসবে বা কতটা দেরি হবে সেটা কিন্তু বলা যায় না। Imposition of emergency may transform federal structure into a unitary one. আমরা আগেই আলোচনা করেছি যে এমার্জেন্সি যদি হয় তাহলে কিন্তু রাতারাতি ফেডারেল স্ট্রাকচার থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্যবস্থা থেকে সরাসরি এককেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়। নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, ভারতের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা তার প্রকৃতিটা কিরকম? The functioning of Indian federalism reveals picture of ups and downs based on the political exigencies of the times. Now, in the formative period, particularly during the reign of Nehru, there were centralization tendencies due to one-party dominance. অর্থাৎ আমরা যদি শুরুর দিককার সময় দেখি তাহলে দেখব যে এই প্রকৃতির যদি বিচার বিশ্লেষণ করতে যাই ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থা, তাহলে দেখব সেই প্রকৃতির ক্ষেত্রে কিন্তু অনেক উত্থান পতন হয়েছে। শুরুর দিককার সময় নেহরুর সময় মূলত আমরা যদি দেখি তাহলে এককেন্দ্রীকরণ অনেক বেশি ছিল, কেন্দ্রীকরণের প্রবণতা অনেক বেশি ছিল। কেন ছিল? কারণ সেই সময় there was the hegemony of a single party, অর্থাৎ এক পার্টির একটি মাত্র রাজনৈতিক দলেরই সেখানে ক্ষমতা ছিল, ফলে তাদের প্রাধান্য অনেক বেশি ছিল। এই এককেন্দ্রিক দল ব্যবস্থা থাকার জন্যই কিন্তু অনেক কেন্দ্রীকরণের আমরা উপাদান খুঁজে পাই। দ্বিতীয়ত যেটা আমরা বলতে পারি, the centralizing trend received a setback with the regional parties forming the government in the different states. অর্থাৎ এই যে সিস্টেমটা কেন্দ্রীকরণের প্রবণতাটা সেটা খানিকটা হলেও কমে যায় যখন আঞ্চলিক দলগুলো বিভিন্ন রাজ্যে তাদের নিজেদের সরকার গঠন করে। The era of Indira Gandhi witnessed a banner of constitutional revolt, particularly raised by opposition chief ministers of different states. শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখি যে বিভিন্ন রাজ্যে যারা জাতীয় কংগ্রেস ছাড়া যে সমস্ত রাজ্যগুলোতে সরকার তৈরি করা হয়েছিল তারা কিন্তু তাদের যে চিফ মিনিস্টাররা তারা কিন্তু রাতারাতি প্রতিবাদ করে। কিসের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন? কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেন? কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে। Consequently, in 1983, Mrs. Indira Gandhi appointed Sarkaria Commission to review the center-state relation. তাহলে এই যে সম্পর্কের একটা অবনতি ঘটছে সেটা মাথায় রেখে ইন্দিরা গান্ধী কি করলেন? 83 সালে একটি কমিশন গঠন করলেন যেটার নাম সারকারিয়া কমিশন। তার মূল কাজ হলো মূল্যায়ন করা, নতুন ভাবে বিচার করা এবং দেখা কেন্দ্রীয় সম্পর্কের যে সম্পর্ক, কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক সেটাকে বিচার করা নতুন করে। The contemporary phase began with the coalition era since the early 90s. অর্থাৎ এখনকার যে সময়টা সেটা কিন্তু আমরা মূলত দেখতে পাই late 80s বা early 90s, 90 দশকের শুরুর দিকে। তখন কিন্তু দেখতে পাচ্ছি কি সিচুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ তখন একটা কোয়ালিশন, জোট সরকারের একটা এরা শুরু হচ্ছে। অর্থাৎ জোট সরকার মানে কি? কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করতে সক্ষম হচ্ছে না, ফলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে আঞ্চলিক দলগুলো। এই আঞ্চলিক দলগুলো মিলে যখন সরকার তৈরি করছে তখন ন্যাচারালি সাধারণভাবে যেটা দেখি সেটা কি যে এদের প্রাধান্য আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে এবং তারা কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে কিন্তু এই আঞ্চলিক দলগুলোর যে ইচ্ছে অনিচ্ছে সেগুলোকে গ্রহণ করেই কিন্তু তাদের সিদ্ধান্তগুলো নিতে থাকে। This indicates, as Professor Bidu Chakraborty observes, that federalism more than a constitutional arrangement
is also a process constantly reinvented and rooted in the socio-economic and political circumstances. অর্থাৎ বিদ্যুৎ চক্রবর্তীকে যদি আমরা দেখি তাহলে ওনার লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ফেডারেলিজম শুধুমাত্র আর একটা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট না, এটা শুধুমাত্র একটা সাংবিধানিক কাঠামো হিসেবে কিন্তু উঠে আসছে না। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি যে রাতারাতি পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? সামঞ্জস্য রেখে পরিবর্তন হচ্ছে। কিসের সঙ্গে সামঞ্জস্য রাখছে? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি তার সঙ্গে সামঞ্জস্য রেখে। তাহলে আমরা যদি কনক্লুশনে আসি, কনক্লুশনে কি দেখব? A study of the center-state relation suggests the following. কি সাজেস্ট করছে? যে উপসংহারে গিয়ে আমরা বলতে পারি যে দুটি কথা। এক, Indian constitutional system is definitely unfederal, that is unitary, in view of the excessive dependence of the states upon the center. And secondly, is to describe it as essentially federal with a strong unitarian bias. অর্থাৎ আমরা দুটোই বলতে পারি। একদিকে যেমন আমরা বলতে পারি যে ভারতীয় সাংবিধানিক, ভারতীয় যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা ভারতীয় যে সংবিধান রয়েছে সেটা কিন্তু কখনোই যুক্তরাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা বলতে পারি না, সেটাকে বরঞ্চ আমরা বলতে পারি কি এককেন্দ্রিক ব্যবস্থা। কেন এককেন্দ্রিক? কারণ ভীষণভাবে নির্ভরশীল রাজ্যগুলো কেন্দ্রের ওপরে, কেন্দ্রীয় প্রবণতা এখানে এতটাই বেশি। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে একই সঙ্গে যে অনেকে আবার মনে করেন যে না, এখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থা রয়েছে কিন্তু ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে হয়তো সেভাবে নেই। এখানে এক ধরনের একটা ইউনিটেরিয়ান বায়াস রয়েছে, এক ধরনের কেন্দ্রের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন্দ্রের প্রবণতা থাকলেও it is in fact neither a true federation like that of USA or nor an entirely unitary one. One can claim it to be a quasi-federal system. অর্থাৎ এটাকে আমরা যেমন পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ব্যবস্থা যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি সেটাও যেমন বলতে পারবো না, তেমনি একই সঙ্গে এটা একেবারে রাতারাতি ইউনিটারি সেটাও বোধহয় বলা যায় না, এককেন্দ্রিক ব্যবস্থাও বলা যায় না। কোথাও যেন দুইয়ের মধ্যে একটা কোয়াসি ফেডারেল সিস্টেমের কথা এখানে তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে এই যে আমরা লেকচারটা এতক্ষণ শুনছি সেটা শুধুমাত্র আমাদের সাহায্য করবে আমাদের কনসেপশনটাকে ক্লিয়ার করতে, কিন্তু যখন আমরা লিখবো তখন আমাদের কিছু রেফারেন্সেসের দরকার হবে। রেফারেন্সেসের মধ্যে উল্লেখ করা যেতে পারে ডিডি বাসুর ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, Avasthid Indian Government and Politics, Seaworker Dynamics of Indian Government and Politics, Johari's Indian Government and Politics, আর পাইলি India's Constitution, বিদ্যুৎ চক্রবর্তী Indian Government and Politics, হরিহরন দাসের Indian Government and Politics। আর যেটা সবথেকে উল্লেখনীয় এবং যেখানে আমরা এখনকার যে পরিস্থিতি কন্টেম্পোরারি ফেজের একটা চিত্র দেখতে পাই সেটা হচ্ছে অস্টিনের বইটা, যেটা বলা হচ্ছে ওয়ার্কিং আ ডেমোক্রেটিক কনস্টিটিউশন দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স। এই বইগুলো ছাড়াও আমরা যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়াল এই বিষয়ের উপর যেটা রয়েছে। আমরা জানি যে ছাত্রছাত্রীরা শুধুমাত্র কিন্তু লেকচার শুনে তারা কিন্তু খুশি হন না, তার সঙ্গে তারা কিভাবে পরীক্ষায় ভালোভাবে তাদের নম্বর পেতে পারেন সেই জন্য তাদের সবসময় একটা চিন্তা থাকে প্রশ্ন কি হবে। সেই জন্য আমরা যে প্রবাবল কোয়েশ্চেন্স হিসেবে কিছু তুলে ধরেছি এখানে। ডিসকাস দি নেচার অফ ফেডারালিজম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার যে প্রকৃতি সেটা সম্পর্কে আলোচনা করা। What are the general features of federation? How for India's federal structure compatible with those? সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সঙ্গে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য সেটা কতটা কম্প্যাটেবল, কতটা সামঞ্জস্যপূর্ণ। Discuss concept of federation. Why is India called the Union of States? Discuss the reasons for centralization in Indian federation. Write a note on the evolution of a federal system in India. ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার যে বিবর্তন সেটার উপর একটি টিকা লেখা। Do you agree that India's federation can be claimed to be a quasi-federal one? Argue your case. এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো আমার এই লেকচারটি শেষ করছি। থ্যাংক ইউ।